জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই জগন্নাথের শরণাগত হতে পেরে যেন বাঙালি নিজেকে ধন্য মনে করে। বাঙালির সেকেন্ড হাউস পুরী। হ্যাঁ, এই পুরী হচ্ছে বাঙালির সেকেন্ড হাউস। কোনো ছুটি পেলেই কোথাও যাক না যাক, অন্তত মাথায় একবার এই পুরী ঘুরতে যাওয়ার প্ল্যানটা প্রত্যেক বাঙালির মাথায়ই আসে। এখন এই যে পুরীর যে সমুদ্র, সেটাই শুধুমাত্র যে এখানে আকর্ষণের বিষয়বস্তু তা নয়। বাঙালির আর একটা মূল কারণ হচ্ছে জগন্নাথ দেব এবং পুরীর গজা। এই দুটোর কারণে বারবার বাঙালি ছুটে যায় সেই পুরীতে। আমরাও তাই করেছি। মার্চে পুরীর দিকে রওনা দিয়েছিলাম। রামপুরহাট থেকে পুরী একদম সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলাম পুরীতে। এবার আমি দেখাবো যে আমাদের এই যাত্রাপথটা রামপুরহাট থেকে পুরী প্রায় 620 কিলোমিটার। এই যাত্রাপথটা আমার জন্য এবং আমার মায়ের জন্য কেমন ছিল, অবশ্যই আমি দেখাতে থাকবো রাস্তার মধ্যে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি। আপনারা দেখতে থাকুন। গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে 12ই মার্চ 2025। আমরা একটা জঙ্গলের মধ্যে আছি। এই জঙ্গলটা হচ্ছে ইলামবাজারের জঙ্গল। তো ইলামবাজারের জঙ্গল এলাম মানে কি, কোথাও একটা বেরিয়েছি। পরশু দিনকে হোলি আছে, সেই দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমা আমরা এবার জগন্নাথ দেবের কাছে পার করব, মানে পুরীতে। তা পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা। এই সবে সকাল 10টা, 10:30 নাগাদ জার্নি শুরু করেছি আমরা। রামপুরহাট থেকে বোলপুর অব্দি আসতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে গেল। এত জাম রাস্তার মধ্যে, প্রচণ্ড ভিড় ভাট্টা রাস্তা। দিনের বেলা, সকালবেলা স্বাভাবিক এই রাস্তাটা ভিড় থাকে। আমরা এখন এই মুহূর্তে ইলামবাজারে এসে পৌঁছেছি। এখন বাজছে 12:30। এখন এখানে একটু রেস্ট নিচ্ছি, ব্লগ বানাচ্ছি। কাউকে তো বলিই নি যে আজকে বেরোচ্ছি। বেরোনোর পর এরপরে আমরা গিয়ে ভাত খাবো, মানে লাঞ্চ করব। সেটা দেখা যাক, হয়তো আর একটু পরে করব গিয়ে। আজকে সারাদিনটা গাড়ি চালাবো, হয়তো সম্ভবত মধ্যরাত্রের দিকে পুরী পৌঁছে যাব। হোটেল অলরেডি বুক আছে। কালকে এবং পরশু হোটেলে থাকবো। পরশু দিনকে, শনিবার দিনকে ওখান থেকে বেরিয়ে আসবো। আরও নতুন কিছু জায়গা, এবার আরও নতুন কিছু জায়গাও ভিজিট করব। কারণ এবার আর বাইরে কোথাও যাচ্ছি না, শুধুমাত্র পুরী যাচ্ছি এবং পুরী থেকেই ব্যাক করব। সময় অত্যন্ত অল্প, মাত্র 2 দিনের ছুটি। একদিন ছুটি নিয়েছি স্যারকে বলে। এখন দেখা যাক কী অবস্থা হয়, সেই হিসাবে আমি স্ট্যাটাস দিতে থাকব। এখন আমার মা এই মুহূর্তে একটু গোছাগুছি করে নিচ্ছে ভিতরগুলো। আমার মা সামনেই বসেছিল এতক্ষণ, এবার একটু গোছাগুছি করে নিচ্ছে ভিতরগুলোকে। আমার মায়ের রুম এটা, তো রুমটা গোছাগুছি করছে। একদিনের জন্য থাকতে হবে এখন, কাল হোটেল যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ অবধি। আমরা ঠিক আগের বারে যেবার গুজরাট ট্রিপে গিয়েছিলাম, সেইবারেও ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা তো বলতে এমনকি ওই জায়গাটাই, এই যে মাটির জায়গার পজিশনটা একটা আছে ইলামবাজারে। জাস্ট বোলপুর থেকে বেরিয়ে এসে ইলামবাজারের জঙ্গলটা ঢুকলেই এই জায়গাটা একটা জায়গা আছে, যেখানটা গাড়ি সুন্দর পার্কিংয়ের জায়গা থাকে এবং প্রত্যেকবার মনে হয় যেন আমাদের জন্যই জায়গাটা রাখা আছে। আমরা ওখানটাতেই দাঁড়িয়েছি আজকেও। যাই হোক, আমি স্ট্যাটাস দিতে থাকবো পুরী পৌঁছে, দেখতে থাকবো। হ্যাঁ, গাছের পাতাগুলো ঝরেছে কিছু এবং কিছু পাতা বেরিয়েছে, তার জন্য গাছগুলো খুব সবুজ লাগছে দেখে। মানে হ্যাঁ, শেষ বসন্তের শেষ লগ্নে যেমন অবস্থা হয় সেরকম। মধ্য বসন্ত এখন প্রায় শেষের দিকে বলা যেতে পারে, কারণ চৈত্র মাসের লাস্টের দিকটা আর বসন্ত বলে কিছু থাকে না, তখন গরম পড়ে যায়। হ্যাঁ, বোলপুরের এই সাইডটায় ভালোই গরম আছে দেখছি। রাত্রের দিকে ঠান্ডা, দিনের দিকে গরম। যাই হোক, আমরা স্ট্যাটাস দিতে থাকবো, আরও আপডেট দিতে থাকবো, দেখতে থাকবো। 1:05 বেজে গেল। ইলামবাজারের জঙ্গল ক্রস করছি। এই ইলামবাজার জঙ্গল এখানে এসে শেষ হয়েছে।
আর এই ইলামবাজার জঙ্গলের পাশেই একটা হোটেল, তার নাম হচ্ছে বাবা হোটেল। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল দুপুরের খাবার খাওয়ার জন্য, তো আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম ভাত খাওয়ার জন্য। খাবার কোয়ালিটি যে খুব ভালো তা নয়, খাবারে ভাতের যে যা শক্ত হার্ড একদম পুরো পাথরের মতো ভাত। এক একটা হোটেল খুব ভালো হয়, কিন্তু এক একটা হোটেলে খাবার কোয়ালিটি খুব খারাপ হয়। যাই হোক, বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা বর্ধমান ডিস্ট্রিক্টেই খেলাম, এখানটায় বাবা হোটেল। সেই হোটেলে খাবার দাবার খাওয়া হলো, আর লাঞ্চের পরে একটু রেস্ট নেবো, তারপরে আবার একদম বাঁকুড়া মেদিনীপুর, সম্ভবত বিকেলের মধ্যে আমরা মেদিনীপুর পৌঁছে যাবো আজকে। দেখা যাক কি সেই হিসেবে আপডেট দিতে থাকবে। অবশেষে চলতে চলতে আমরা এসে পৌঁছলাম দুর্গাপুরে। দুর্গাপুর দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছে যাওয়ার জন্য ওখানে তেমন খুব একটা ভিড় ছিল না, রাস্তাটাও ফাঁকা ফাঁকা ছিল। তবে বিকেলের দিকে বা অফিস টাইমে যদি দুর্গাপুরটা পার হতাম হয়তো অনেক ভিড়ের সম্মুখীন হতে হতো। তো যাই হোক, দুর্গাপুরটা ভালোই আমরা খুব ভালোভাবে পার হয়ে গেছি, কোনো রকম ভিড়ভাড়টা নেই। সম্ভবত দুর্গাপুরে ভিড়টাও একটু কমই হয় রাস্তাঘাটে। তারপর দুর্গাপুরের পরেই আমরা যে ব্রিজ দামোদরের ওপরে, সেই দুর্গাপুর ব্যারেজ ক্রস করে আমরা বাঁকুড়ার দিকে রওনা দিলাম। সেই জঙ্গলটা আমরা মুড়ি খেয়েছিলাম মনে আছে, রামেশ্বরম যাওয়ার সময়। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের বহু প্রতীক্ষিত বাঁকুড়ার জঙ্গলে। এই বাঁকুড়ার জঙ্গলে সবুজ ঘেরা এই জায়গাটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন রামেশ্বরম গিয়েছিলাম 2024-এর মে মাসে, এই জঙ্গলে অনেকক্ষণ অপেক্ষা করে খাবার দাবার খেয়ে তারপর আবার রওনা দিয়েছিলাম। তো সেই স্মৃতি আমাদের মনে করতে করতে আমি আর আমার মা এই জঙ্গলটাকে পার হলাম এবং অনেক গল্প করতে থাকলাম। এই বাঁকুড়ার জঙ্গলে একবার যে গিয়েছে সে জানে যে এই জঙ্গলের কতটা টান। সত্যি অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে লাল মাটি আর চারিদিকে শুধু গাছ, শালবন, এবং এক এক জায়গায় কিছু ছোট ছোট জলাও আছে যেগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি করে। যদিও অতটা সময় ছিল না, না হলে ঠিক এই অঞ্চলটার পাশেই ছিল মুকুটমণিপুর, যে মুকুটমণিপুর একটা খুব ভালো ট্রাভেল প্লেস। যদিও সেখানে যাওয়ার সময় ছিল না বলে আমাদের যাওয়া হয়নি, কিন্তু তার সত্ত্বেও রাস্তার দুপাশে যা প্রাকৃতিক সৌন্দর্য তাই দেখেই আমাদের মন ভরে গেছে। গুড ইভিনিং, এখন বাজছে 8:45। আমরা আছি খড়গপুর থেকে বালাসোরের দিকে রাস্তার মধ্যে। খড়গপুর পেরিয়ে চলে এসেছি, খড়গপুর থেকে মোটামুটি 50 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। এটা হচ্ছে NH-16, আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি এই মুহূর্তে, এটা হচ্ছে NH-16। এবং এই NH-16টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে জায়গাটায় কোনো ব্যারিকেড মানে ডিফারেন্স নেই, যেদিকে ওইদিককার গাড়ি ওইদিকে যাচ্ছে, এদিককার গাড়ি এদিকে আসছে, মধ্যে একটা যে গার্ড থাকে, গাছ দেওয়া থাকে, সেটা এখানে নেই। এটার মূল কারণ হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মি ইউজ করে মাঝে মাঝে, ইমার্জেন্সি প্লেন ল্যান্ডিংয়ের জন্য ইউজ করে এই জায়গাটা। এই জায়গাটা সম্ভবত কলাইকুণ্ডা যেটা বিমানবন্দর আছে, আমাদের সেনাঘাঁটি আছে, সেই সেনারা এখানটা ইউজ করার জন্যই মেনলি এই জায়গাটাকে এরকম রাখা হয়েছে। ইমার্জেন্সি পারপাসে যেন NH-16টাকে ল্যান্ডিং করার জন্য রাখা যায়। দেখতেই পাচ্ছেন একদম পুরো রানওয়ের মতো হয়ে আছে, গাড়িগুলো যাচ্ছে। আর আমরা দাঁড়িয়েছি জগন্নাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জাস্ট কফি খাওয়ার জন্য। আমার মা ওখানে দাঁড়িয়ে গল্প লাগিয়ে দিয়েছে ওদের সঙ্গে। তো
তো সেই কফি আমার খাওয়া হয়ে গেল, আমার মা অলরেডি, আমি আর আমার মা কফি খেলাম। এখন আমি দেখলাম যে একটা ভিডিও করে নিই আমি কোথায় আছি না আছি সেটা জানার জন্য। আর আমাদের দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে আমরা হয়তো পুরী পৌঁছে যাব। এখন থেকে 5 ঘন্টা মানে হচ্ছে আপনার, এখন বাজছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, রাত্রি 1টার মধ্যে পৌঁছে যাব। অত তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ নেই, রাস্তায় একটু রেস্ট নেবো, দিয়ে ভোরে গিয়ে ঢুকবো, সূর্যোদয়টা দেখবো, যাতে পুরীর সমুদ্রে সূর্যোদয়টা দেখতে পাই। জগন্নাথ দেবের সঙ্গে সকালবেলায় মিট করবো। যদি না রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়ি, কোনো সময় ঘুমিয়ে পড়ে দেখা যাবে সকাল 8টার সময় ঘুম ভাঙতে দিয়ে উঠে আবার গাড়ি চালা চল দর। আগেরবার যে কেসটা হয়েছিল, ভোর 3টার সময় ঘুম ভাঙছে, তখন আমরা জাস্ট খড়গপুরের পরে এরকমই কোনো একটা জায়গায় ঘুমিয়ে পড়েছিলাম, একটা পেট্রোল পাম্পে। তো যাই হোক, এবার সেটা হবে না আশা করি, এবং এটা অনেকটা অ্যাডভান্স আছে, এবার অনেকটা আগিয়ে আছি। আমি স্ট্যাটাস দিতে থাকবো, পুরীতে পৌঁছেও দিতে থাকবো। রাত্রে যদি আবার করতে পারছি তো করবো ভিডিও, দেখা যাক। আমার মা কফি খেয়ে এলো, যে পান নিলা, আমার মা কফি খেলো, অনেকগুলো পানও নিল। রাত্রেবেলায় দরকার পড়বে তার জন্য। ঠিক আছে, এই যে আমাদের বাবু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এই যে এই জায়গাটাতেই তো এই প্লেন নামার জন্য, এই হ্যাঁ এই এয়ারফোর্সের প্লেন নামার জন্য এই জায়গাটা করা আছে। এটা জাস্ট উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, খড়গপুর থেকে 50-60 কিলোমিটার দূরে, মানে সাউথে আরও চলে আসার পরে। আমরা খড়গপুর 7টা নাগাদ ক্রস করে গেছি, 7:30, 7টা, 7:30 নাগাদ। তারপরে থেকে অনেকটাই গাড়ি চালিয়ে চলে এলাম। তারপর না এবার একটু কফি খাই, আর একটু পরে ডিনার করে নেবো, বাস শেষ, আর কোনো প্রবলেম নেই। বাই বাই, আমি আপডেট দিতে থাকবো। খড়গপুর পার করার পরে NH-16-এ গাড়ি চালানোর আনন্দই একটা আলাদা, বিশেষত রাত্রেবেলা। রাস্তা অত্যন্ত ভালো এবং চারিদিকে লাইট, এ যেন স্বপ্নপুরী, যেন রাস্তার মধ্যে দিয়ে স্বপ্নের মতো গাড়ি চলতে, এবং সারা রাত ধরে গাড়ি চালালেও কোনো রকম ক্লান্তি আসবে না। এত সুন্দর রাস্তা এবং চারিদিকে সৌন্দর্যটা এত, লাইটিং সৌন্দর্য। হতে পারে অন্ধকার চারিদিকটা, কিন্তু এই অন্ধকারের মধ্যেই NH-16-এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়। দিনে এতটা সুন্দর লাগে না এই রাস্তাগুলো, অনেকবার আমি দিনেও চালিয়েছি, কিন্তু রাত্রে যেন এই NH-16 অর্থাৎ এই খড়গপুর থেকে পুরী মানে ভুবনেশ্বর রাস্তাটার সৌন্দর্য দ্বিগুণ বা 3 গুণ বেড়ে যায়। অবশেষে আমরা পৌঁছলাম এসে কটকের কাছে। কটকের মহানদীর ব্রিজ এক বিশাল এক ব্রিজ। এই ব্রিজটা পেরোনোর একটা আলাদা অনুভূতি আছে, যে মানুষই পার হয় সেই কিছুটা ভিডিও বা ছবি তোলে। এখানে দুটো ব্রিজ আছে দুই দিকে, একটাতে ভারী ভেহিকলস চলার জন্য, একটাতে হালকা ভেহিকলস চলার জন্য। তো যাই হোক, যে ব্রিজটাই যান না কেন কোনো অসুবিধে নেই। আমরা এই ব্রিজটা প্রত্যেকবারই যখন পেরোই তখনই বুঝতে পেরে যাই যে হ্যাঁ, আমরা পুরীর খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই সেই মহানদীর ব্রিজ। কটকের আগে একটা ব্রিজ আছে মহানদীর, কটকের মধ্যে একটা আছে এবং কটকের পরে, অর্থাৎ 3টে মহানদীর উপরে ব্রিজ আছে পরপর, যে ব্রিজগুলো পেরোলে পুরো কটকটা পেরোনো যায় এবং ভুবনেশ্বরে এন্ট্রি হয়ে যাওয়া যায়। মার্চের উড়িষ্যাতে ভোরের দিকে বেশ কিছুটা কুয়াশাও পেলাম, যে কুয়াশাগুলো দেখে বেশ ভালোই লাগছিল। তবে ঠান্ডা খুব একটা ছিল না, তবে রাস্তার মধ্যে কুয়াশাটা অনেক বেশিই ছিল। গাড়ি চালাতে দূরের অবধি দেখাটা একটু সমস্যা হচ্ছিল। হয়তো সমুদ্রের খুব কাছাকাছি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য এই কুয়াশাগুলো ফর্ম করেছিল, এবং সেটা ভোরের দিকেই ফর্ম করেছিল।
অবশেষে কাক ভরে আমরা পৌঁছে গেলাম পুরীর সি বিচে। সি বিচে পৌঁছতে পৌঁছতে সূর্য প্রায় উঠে গেছে। আমরা পৌঁছানোর পরে হালকা হালকা হাওয়া দিচ্ছে। সমুদ্র থেকে দেখে সমস্ত রাত্রের যত ক্লান্তি ছিল সব ভুলে গেলাম। আমি অরিজিনাল সাউন্ডটাকে মিউট করিনি ভিডিওটার, যাতে এই সমুদ্রের সুন্দর সাউন্ডটা সবাই ফিল করতে পারে। মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে 13 তারিখ সকালবেলা আমরা অলরেডি জগন্নাথ ধামে পৌঁছে গেছি। সমুদ্রের পাড়ে বসে আছি, কারণ আমাদের চেক ইন হচ্ছে সকাল 8টার পরে হোটেলে। এখন এই কিছুক্ষণ আমরা সমুদ্রের পাড়েই পার করব। আমরা অনেকটাই আগে এসেছি, কিন্তু ধীরে ধীরে রেস্ট নিতে নিতে আসছিলাম, যাতে সকাল অবধি পৌঁছে যায়, এবং এসে পৌঁছেছি। অসাধারণ এক অভিজ্ঞতা। কালকে সারা রাত্রি গাড়ি চালিয়েছি, কখনো ঘুমিয়েছি, কখনো চালিয়েছি, মানে একটানা এরকম ঘুমোয়নি। সকালবেলা এসে এখানে পৌঁছানোটা দারুণ অনুভূতি। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে এবং সমুদ্রের লেভেলও খুব হাই, দেখে বোঝা যাচ্ছে যে সমুদ্র যতটা নিচে থাকে তার থেকে অনেক উপরে চলে এসেছে। সম্ভবত এটা জোয়ার আসছে, তাই ওইদিকে সূর্যোদয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আছে সেটা আবার সেটা আর একটা কারণ যে পূর্ণিমা আসছে। সমুদ্রটাকে দেখে অসাধারণ একটা মানে ইয়ে লাগছে। এই সময় মানে মানুষজনও খুব কম দেখছি আমি। সম্ভবত পুরীতে ভিড় কমই আছে, কারণ গাড়ির সংখ্যা অত্যন্ত কম দেখতে পাচ্ছি, বা মানুষের সংখ্যা অত্যন্ত কম। পুরীতে ভিড় থাকলে সি বিচে মানুষের সংখ্যা দেখে বোঝা যায়, এবং ওইদিকে গাড়ির সংখ্যা দেখে বোঝা যায়। তো সেটা যে খুব বেশি আছে তা দেখে বোঝা যাচ্ছে, খুব একটা বেশি নেই এখানে। হ্যাঁ, হয়তো সম্ভবত কালকে দোল আছে, আজকে হয়তো বেড়ে যাবে ভিড়টা, জানি না। আমরা আজকে কালকে তো দুদিনই থাকবো, বুঝতে পারবো। তবে এই সমুদ্রের মধ্যে সূর্যোদয়, এটা একটা দারুণ একটা দৃশ্য বলা যেতে পারে এই সকালবেলায়। জগন্নাথ মন্দিরের কাছে এখনও পৌঁছায়নি। এখন জগন্নাথ মন্দিরের কাছে একবার গিয়ে সেখানে দর্শন করে প্রণাম করে আসতে হবে। ভিড় যদি কম থাকে তাহলে তো টাইমটা খুবই কম লাগবে আশা করা যায় জগন্নাথ দেবের কাছে। দেখা যাক প্রভুর কী ইচ্ছা। যাই হোক, সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা, এবং জগন্নাথ দেবের কাছে আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। এমন একটা দিন আমার ভালো লাগছে দোলের দিনে এখানে এসে। দোলের দিনে এখানে এমন একটা জীবন। অনেকেই বৃন্দাবন যায়, ওখানেও যে নিয়ে আছেন তারই পূর্ণরূপ, এখানে পূর্ণ ব্রহ্মস্বরূপ জগন্নাথ দেব বাস করছেন, সেখানেই এসেছি আমরা। যাই হোক, আমি আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। এক অদ্ভুত মায়া। এ মায়ায় একবার পড়লে আর বেরিয়ে আসা যায় না, যে পড়েছে সেই জানে। যা কি আর করা যাবে, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, তাতে তো মায়ায় পড়লে দোষই পাই। যাই হোক, সেই সকালটা আমাদের এরকম সৌন্দর্যের মধ্যেই পার হলো, এবং আমরা 2 দিন থেকে আবার রামপুরহাট ব্যাক করেছি। এই ভিডিওকে আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে, মানুষেরা দেখার ধৈর্যও থাকবে। তাই এই ভিডিওকে আমি এখানেই শেষ করলাম। দেখতে থাকুন এক্সপ্লোরার সোমনাথের সঙ্গে।